নিজ গতিতে গাড়ি ছুটে চলেছে প্রিয়ন্তী ও প্রণয়ের স্কুলের দিকে। শারাফের পাশে বসে আছে প্রিয়তা। পেছনের সিট থেকে প্রিয়ন্তী বলে ওঠে, আপু তোমার গলায় ওটা কিসের দাগ? লাল হয়ে আছে, কোনো পোকা টোকা কামড়ে দিল নাকি? প্রিয়তা দ্রুত ওড়না দিয়ে ঢেকে বলে ওঠে, কই না, কিছু না তো। শারাফ বাঁকা হাসি দিয়ে প্রিয়ন্তীকে বলে, তোমার আপু একটু বেশি উড়ঙ্কিত, তাই নিজে ওড়াউড়ি করতে গিয়ে উড়ন্ত মৌমাছি এসে হুল ফুটিয়ে দিয়েছে। প্রিয়তা রাগী চোখে শারাফের দিকে তাকায়। শারাফও প্রিয়তার দিকে তাকিয়ে হাসি দেয়। প্রিয়তার যেন গা জ্বালা করে। প্রিয়ন্তী শারাফের কথা উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, হঠাৎ মৌমাছি কোথা থেকে আসলো আমাদের বাড়িতে? না জানি কোথায় মৌমাছি চাক বসিয়েছে। আপু ওষুধ লাগিয়েছ? প্রিয়তী এবার বলে ওঠে, মৌমাছি না, একটা ছ্যাঁচটা তেলাপোকা এসে পড়েছিল গায়ে। বলে শারাফের দিকে তাকায়। প্রিয়তার কথা শুনে শারাফ বিষম খায়। পেছন সিট থেকে প্রণয় পানির বোতল এগিয়ে দেয়। এই নিন ভাইয়া, পানি খান। সরি দুলাভাই। প্রণয়ের কাছে থেকে পানি নিয়ে খেয়ে বলে, আমাকে ভাইয়া বলেই ডাকতে পারো। প্রণয় দুঃখী হয়ে বলে, আমাদের তো কোনো ভাই নেই, তাই আপনাকে ভাইয়া বলে ফেলেছি। আরে আমি তো বললামই আমাকে ভাইয়া ডাকতে পারো। আমি কিন্তু তোমাদের একদম ছোট বোনের মতোই দেখিও ভালোবাসি। সো আমাকে আজ থেকে ভাইয়া বলেই ডাকবে। প্রিয়তা বাঁকা চোখে তাকায় শারাফের দিকে। তা দেখে শারাফ বলে, আরে আরে ওদের সাথে তোমাকেও ভালোবাসি। প্রিয়তা মুখ ভেঙচি দিয়ে সামনের দিকে তাকায় আর মনে মনে বলে, 2 দিন হলো বিয়ে করেছে আমায়, আর সে নাকি আমাদের ভালোবাসে। নাটক। সবাইকে কথা দিয়ে ভোলাতে ভালোই পারে। প্রিয়ন্তী প্রণয়কে স্কুলে নামিয়ে দিয়ে প্রিয়তার ভার্সিটির দিকে গাড়ি ঘোরালে প্রিয়তা বলে ওঠে, আমাকে এখানে নামিয়ে দিন, আমি একাই চলে যাব। আপনার টাইম লস হচ্ছে, অফিসে চলে যান আপনি। শেষে কোটি কোটি টাকা লস হয়ে যাবে। শারাফ ড্রাইভে মনোযোগ দিয়ে বলে, অফিস যাওয়া নেই, তোমাকে নামিয়ে দিয়ে আমি এয়ারপোর্টে যাব। প্রিয়তা অবাক হয়ে শারাফের দিকে তাকায়। শারাফ আবার বলে, 11টায় আমার ফ্লাইট, অফিসের কাজে 2 দিনের জন্য ইউএসএ যাচ্ছি। শারাফের থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে তাকে প্রিয়তা ভাবে, এবার বুঝলাম কেন আজ রাতে আমাদের বাড়িতে ছিল তিনি। বিদেশ যাওয়ার নাম করে গতকাল আমাদের বাড়িতে ছিলেন, আর আজ বিদেশ যাচ্ছেন। বাড়ির লোক নিশ্চয়ই জানে আপনি বিদেশ। হঠাৎ শারাফ বলে ওঠে, তুমি যা ভাবছো তাই। বাড়ির সবাই জানে আমি গতকাল রাতেই বিদেশ চলে গেছি। ওরা জানে আমি 5 দিনের সফরে বিদেশ যাচ্ছি, কিন্তু আমি 3 দিনের সফরে যাচ্ছি। বাকি 1 দিন আমি তোমার বাসায় ছিলাম। প্রিয়তা কোনো ভাবলেশ ছাড়াই বলে ওঠে, কেন করলেন বলেন তো বিয়েটা? এভাবে লুকিয়ে চুরিয়ে কি জীবন চলে? কেন বিয়েটা করেছি তা তো তুমি জানোই। আচ্ছা, আপনার বোন জানে আপনি আমায় বিয়ে করেছেন? না, তাহলে কেন বিয়ে করলেন তাকে যদি নাই জানান? সময় হলেই জানাবো। সেই সময়টা আমি মরে গেলে হবে আপনার? শারাফ হুট করে গাড়ি ব্রেক কষে। কড়মড় করে প্রিয়তার দিকে তাকিয়ে বলে, ফার্দার এমন ধরনের কথা বলবে না তুমি। কতটুকু জানো তুমি আমায়? তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। শোনো প্রিয়তা, তোমাকে আগেও বলেছি, আবার বলছি, তুমি চাইলেও আমি তোমায় মরতেও দেব না। বিস্ময়ের নয়নে প্রিয়তা শারাফের দিকে চেয়ে থাকে। এই লোকটিকে আসলে সে চেনে না। এক এক সময় এক এক রূপ দেখায়। এক সময় মনে হয় এই লোকটি বড্ড রহস্যময়, আবার ভাবে লোকটি একটা পাগল। ভার্সিটিতে নামিয়ে দিয়ে শারাফ বলে, ড্রাইভারকে বলে যাবে যাওয়ার সময় গাড়ি এসে নিয়ে যাবে। প্রিয়তা বলে, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, এমন বড়লোকের লাইফ আমার একদম পছন্দ না। আমি যেমন আছি তেমনই আমি ঠিক আছি। সো প্লিজ আমার লাইফস্টাইল চেঞ্জ করতে যাবেন না। আমি রিক্সা বা অটোতে চলে যাব। আমি যেমন আছি তেমনই থাকতে দিন। বলে প্রিয়তা গটগট করে ভার্সিটির গেটের দিকে চলে যায়। শারাফ যাওয়ার দিকে চেয়ে থেকে বলে, বড্ড জিদ তোমার। অবশ্যই সেই ছোটবেলা থেকেই। যাই হোক, ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে নেওয়ার দায়িত্ব আমার। সেটাই করতে হবে আপাতত। প্রিয়তা ক্লাসরুমে ঢুকে প্রথমে শিশিরের সাথে চোখাচোখি হয়। প্রিয়তাকে দেখে ওর বান্ধবী নীলিমা ইশারায় ডাকে। প্রিয়তা গিয়ে ওর পাশে বসে। ক্লাসরুমে ঢোকা থেকে বসা পর্যন্ত শিশির ওর দিকেই চেয়েছিল। প্রিয়তা একটা মিষ্টি হাসি দিয়ে বসে। শিশিরের হাসির বিপরীতে হাসি দেয়। সবগুলো ক্লাস শেষে প্রিয়তা নীলিমার সাথে রুম থেকে বেরোতেই শিশির ব্যাগ কাঁধে দিতে দিতে ছুটে ওদের পাশে আসে। ওদের সাথে হাঁটতে হাঁটতে বলে, কি প্রিয়তা, কয়দিন ভার্সিটিতে আসোনি যে? ফোনেও পাওয়া যায়নি তোমায়। প্রিয়তা ভাবে কি উত্তর দেবে। কয়দিন যে শারাফ ওকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছিল, ক্লাসে আসবে কি করে? তারপর তো বিয়ে। সেসব আর বলল না, শুধু বলল এমনি একটু সমস্যা হয়েছিল তাই। তোমায় কত মিস করেছি জানো তুমি? এই যে আমরা একসাথে আড্ডা না দিলে ক্যাম্পাসে আসতে মন চায় না জানো। নীলিমাও বলে ওঠে, ঠিকই বলেছ শিশির। শিশির হঠাৎই বলে ওঠে, বাই দ্য ওয়ে নীলিমা, তুমি কি লক্ষ্য করেছ প্রিয়তাকে আজ একটু অন্যরকম লাগছে? প্রিয়তা কিছুটা চমকে উঠে বলে, আমায় আবার অন্যরকম কেমন লাগছে? কি যে সব বলো না। না, লাগছে অন্যরকম। হ্যাঁ, তুমি ওই যে নোসপিন পরেছ প্রিয়তা। মেয়েরা তো বিয়ে হলে নোসপিন পরে, তুমি কেন নোসপিন পরেছ? না, আসলে এমনি ইচ্ছে হলো তাই।
তবে তোমায় কিন্তু দারুণ মানিয়েছে। আমি কিন্তু ক্রাশ খেয়ে গেলাম, প্রিয়তা লাজুকলতার সাথে বলে। যাহ, কি যে বলো না, রাহাত নীলিমাকে উদ্দেশ্য করে বলে। এই নীলিমা, তুমি বলো ওকে আমি ভুল নাকি ঠিক বলেছি? নীলিমা ও শিশিরের কথা সায় জানায়। ওরা তিনজন একটা ক্যান্টিনে যায়, কফি খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দেয়। নিঝুম রাত, ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে দু চারটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাস্তা দিয়ে অহরহ গাড়ি যাওয়ার আওয়াজ থেমে নেই, সকলে ঘুমে নিশুতি। শুধু জেগে আছে দুজন মানুষ। নিজের রুমে ফিসফিস করে ফোনে কথা বলছে প্রিয়তা, আর মাঝে মাঝে হালকা শব্দ করে হেসে উঠছে। ফোনের ওপাশ থেকে বলে ওঠে, আজ 7টা দিন তোমার সাথে কথা নেই। কী যে দিন কেটেছে আমার তোমার আইডিয়া নেই। তোমার বাসাও চিনি না যে খোঁজ নিতে যাব। প্রিয়তা মজার ছলে বলে, আজ শান্তি পাচ্ছ? প্রচুর। তোমার সাথে একদিন কথা না বললে, একদিন না দেখলে আমার ভালোই লাগে না। আচ্ছা শিশির, একটা কথা বলি। বলো না। একটা কেন বলবে, অনেক কথা বলো। রোজ রোজ তো বলি, তবুও মনে হয় সারা দিন রাত কথা বলি তোমার সাথে। প্রিয়তা লজ্জা পেয়ে বলে, ধ্যাত। শিশির মৃদু হেসে বলে, ধ্যাত না, সত্যিই বলছি। আমরা যখন ভার্সিটিতে থাকি তখন শুধু তোমার দিকেই চেয়ে থাকে আমি। মনে হয় সে দেখার শেষ নাই। আবার রোজ রাতে যখন কথা বলি তখন মনে হয় এভাবেই কথা বলে পুরো রাত পার করে দিই। তাই? এত ভালো লাগে কেন বলো তো? তুমি পাশে থাকলে প্রশান্তি অনুভব করি। কথা বললেও মনে অটোমেটিক শান্তি চলে আসে। প্রিয়তা হুট করে বলে ওঠে, মনে হয় আমি শান্তির মেশিন। হা হা করে হেসে দিয়ে বলল। শিশিরও হেসে দেয়, বলে, আমার দিলের প্রশান্তির রানী তুমি। যা। প্রিয়তা শিশিরের সাথে কথা বলতে বলতে ওর ফোনে কল আসে। কান থেকে ফোনটা চোখের সামনে নিতেই দেখে আননোন নাম্বার। এত রাতে কে কল দেবে এসব ভেবে ও আবার শিশিরের সাথে কথা বলতে শুরু করে। আবার কল আসে। প্রিয়তা বিরক্ত, এত রাতে তাকে আবার কে কল দেবে। প্রিয়তা পাত্তা না দিয়ে শিশিরের সাথে কথাতে মন দেয়। ইউএস হোটেল রুমে বসে একের পর এক প্রিয়তাকে কল দিচ্ছে সারাফ। বারবার ওয়েটিং পাচ্ছে। সারাফের রাগ হয় ভীষণ। ভাবি দেশি এখন রাত, আর এত রাতে ও কার সাথে কথা বলছে? সারাফ মেসেজ পাঠায়, প্রিয়তা কল রিসিভ করো। মেসেজ আসার শব্দে আবার কান থেকে ফোন মুখের সামনে আনতেই সারাফের মেসেজ দেখে যেন সম্বিত ফিরে। চোখ বড় বড় করে নাম্বারটার দিকে তাকিয়ে বলে, আরে এটা তো বিদেশি নাম্বার, আমি আগে কেন খেয়াল করলাম না? প্রিয়তা শিশিরকে বলে কল কেটে দিতে। শিশির বলে উঠে, কেন? প্রিয়তা বলে ওর ঘুম ধরেছে। শিশির আর কোনো কথা বাড়ালো না, গুড নাইট উইশ করে কল কেটে দিল। কল কেটে যাওয়ার সাথে সাথে সারাফের কল আসে। প্রিয়তা বিরক্ত নিয়ে কল রিসিভ করলেই সারাফ গম্ভীর গলায় বলে ওঠে, এত রাতে কার সাথে কথা বলছিলে? কখন থেকে কল দিচ্ছি, শুধু ওয়েটিং দেখাচ্ছে। প্রিয়তা কোনো লুকোচুরি ছাড়াই বলে দেয়, ফ্রেন্ডের সাথে। আমি যে কল দিচ্ছি সেটা দেখে কি ফ্রেন্ডের সাথে কথা বলা বন্ধ করে আমার কল রিসিভ করা যায় না? খেয়াল করিনি আপনি কল দিয়েছিলেন। দাঁতে দাঁত চেপে সারাফ বলে, পুরো 1 ঘন্টা 7 মিনিট ধরে আমি একের পর এক কল দিচ্ছি আর তুমি বলছো খেয়াল করোনি? প্রিয়তা এবার রাগ দেখিয়ে বলে, বললাম তো আমি খেয়াল করিনি। কেমন ফ্রেন্ড, যার সাথে কথা বলতে বলতে কল ইগনোর করো আমার? আশ্চর্য, ইগনোর কই করলাম? বললাম না আমি খেয়াল করিনি। সেটাই তো বলছি, কেমন ফ্রেন্ড হয় সে, যার সাথে কথা এতটাই মগ্ন ছিল যে কেউ কল দিলে সেদিকে টের পাও না? আপনাকে আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না, আমার ঘুম ধরছে, ফোন রাখেন। চোয়াল শক্ত করে সারাফ বলে ওঠে। প্রিয়তা, শুনছি, বলেন। কাল থেকে যেন কোনো ওয়েটিং না দেখি। আমি কল দিলে যেন সাথে সাথে রিসিভ হয়। পারবো না। আমার যা খুশি আমি করব। আপনাকে বের আগেই বলেছি আমি মুক্ত বিহঙ্গের মতো উঠতে চাই। আমার আপনাদের মতো সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরা লাইফ একদম পছন্দ না। সিকিউরিটি নিয়ে তো ঘোরা লাগছে না তোমার, সেদিকটা তো ক্লিয়ারই করেছি। কিন্তু আমি কল দিলে কলটা কি রিসিভ করা যায় না? সেটা আমার ইচ্ছা। আচ্ছা ঘুমাবো, ফোন রাখেন, আমাকে আমার মতো উঠতে দিন। বেশি স্বামিত্ব ফলাতে আসবেন না, তাহলে আমিও বাড়ির বউ, এত অধিকার ফলাতে আপনার বাড়ি চলে যাব, মনে রাখেন। কথা বলেই সারাফকে কোনো কথা বলতে না দিয়ে কল কেটে দেয় প্রিয়তা। কল কেটে দিয়ে বিড়বিড় করে বলে, আইসি আমার অধিকার ফলাতে, বাড়ির বউয়ের অধিকার দিয়ে তারপর অধিকার ফলাতে আসুক। সেটা যখন দেবেন না তখন আমার দরকার নেই এত স্বামী করার। ভুলে যায়নি আপনি আমাকে কিভাবে জোর করে বিয়ে করতে বাধ্য করেছেন। রাত বিরতে ঘুমের 12টা বাজিয়ে দিল যত সব। কল কেটে দেওয়াতে সারাফ হাতের মুঠো শক্ত করে নেয়। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করে। রাগ কমানোর জন্য রুমে পায়চারি করতে থাকে। একটু পর সে মিটিংয়ে অ্যাটেন্ড করবে, তার আগে মেজাজটা খারাপ করে দিল প্রিয়তা। সকাল সকাল ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় প্রিয়তার। বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিতেই দেখে সারাফের কল। ফোনটা হাতে রেখেই ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, আবার সকাল সকাল কল দিয়ে ঘুমটা ভেঙে দিল ওই বজ্জাত লোকটা। এমনিতেই রাতে 2টার দিকে ঘুমিয়েছি, এখন আবার এই ভোর 6টায় কল দিয়ে ঘুমটা নষ্ট করে দিল। জীবনে কি অশান্তিটাই না বয়ে আনলো এই লোকটা। কল কেটে দিতে ফোন বন্ধ করে রাখলো প্রিয়তা।
মেসেজ টোনের শব্দে আবার ফোন হাতে নিল প্রিয়তা। ভাবলো সারাপ মেসেজ করে কল রিসিভ করতে বলবে নিশ্চয়ই, কিন্তু না, সারাপ না, শিশির হোয়াটসঅ্যাপে গুড মর্নিং উইশ করে মেসেজ পাঠিয়েছে। প্রিয়তা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, সেও মেসেজে রিপ্লাই দিল। সাথে সাথে মেসেজ সিন হলো। শিশির লিখল, ঘুম কেমন হলো? প্রিয়তা রিপ্লাই দিল, ভালো। তুমি এত সকালে ঘুম থেকে উঠেছ যে? তোমার গুড মর্নিং উইশ করার জন্য। তাই নাকি? অন্য কিছু? না, আসলে রোজ সকালে উঠে একটু ব্যায়াম ট্যায়াম করি, তাই আর কি। ভালো অভ্যাস তো। আচ্ছা শোনো প্রিয়তা, আজ আমি শপিং মলে যাব, কিছু শপিং করা লাগবে, তুমি প্লিজ আমার সাথে যাবে? আমি? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, আচ্ছা যাব। ওকে বাই, ভার্সিটিতে দেখা হবে। বাইকে ওঠো প্রিয়তা। শিশিরের এই কথা ইতস্তত করতে থাকে প্রিয়তা। রোদ অনেকটা পড়ে গেছে, বিকেলে শুভ্রতায় ছেয়ে গেছে চারিদিকে। ক্লাস শেষে শপিং মলে যাওয়ার কথা, তাই ডিপার্টমেন্টের বাইরে আসতেই শিশির প্রিয়তাকে বাইকে উঠতে বলে। প্রিয়তা কিছুটা দোলাচমনায় ভুগে। শিশির প্রিয়তার মুখ দেখে সেটা বুঝতে পেরে ওকে স্বাভাবিক হওয়ার জন্য বলে, আরে তুমি এত ইতস্তত করছো কেন? আমরা তো ফ্রেন্ডই। ইভেন কানাডা থেকে এখানে এসে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম আমার তোমার সাথে বন্ধুত্ব হয়, তারপর তোমার মাধ্যমে নীলিমার সাথে। তোমরা দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। প্রিয়তা মৃদু হেসে ওর বাইকে উঠে বসে। শিশির একটা বড় শপিং মলের সামনে গিয়ে বাইক রাখে, প্রিয়তাকে সাথে করে শপিং মলে ঢুকে। দুজনে একে একে ড্রেস দেখছে। প্রিয়তাকে দেখিয়ে দেখিয়ে শিশির বলছে, দেখো এটা কেমন, সেটা কেমন। প্রিয়তার যেটা ভালো বলছে সেটা শিশির নিচ্ছে। এত শপিং করা দেখে প্রিয়তা শিশিরকে জিজ্ঞেস করে, এত শপিং করছো যে, বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি? আরে না, তবে ভাইয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, মেয়ে পছন্দ হলে বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান লাগবে। শোনো প্রিয়তা, আমার ভাইয়ের বিয়েতে কিন্তু তুমি আর নীলিমা 7 দিন আগে থেকে যাবে। প্রিয়তা হেসে বলে, তাই নাকি? ঠিক আছে যাব। যাও, এবার ট্রায়াল রুম থেকে ড্রেসগুলো ট্রায়াল দিয়ে আসো। শিশির ট্রায়াল রুমে চলে যায়। একটা শার্ট পরে বের হয়, প্রিয়তার সামনে দাঁড়ায়। শিশির বলে, কেমন লাগছে? প্রিয়তা তাকিয়ে বলে, দারুণ, সে হ্যান্ডসাম লাগছে। শিশির মাথা চুলকে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, দাঁড়াও, বাকিগুলো পরে আসি। শিশির চলে গেলে প্রিয়তা ফোন ঘাঁটতে থাকে। এমন সময় সারাফের কল আসাতে বিরক্ত হয়ে প্রিয়তা সকালে কল ধরেনি, তাই এখন কল রিসিভ করে বলে ওঠে, আপনাকে না বলেছি যখন তখন কল দিয়ে বিরক্ত করবেন না? সারাফ গম্ভীর গলায় বলে, আশেপাশে অনেক শব্দ হচ্ছে, কোথায় তুমি? প্রিয়তা হেলদোল ছাড়াই বলে দেয়, শপিং মলে। সারা ভুরকুচকে বলে, শপিং মলে কেন? যা যা প্রয়োজন আমি তো সব কিনে দিয়েছি বিয়েতে, তাহলে শপিং মলে কি কিনতে? আমাকে বলতে পারতে কি লাগবে, আমি এখান থেকে নিয়ে যেতাম। শুধু শুধু একা শপিং মলে যাওয়ার কি আছে? একা না, ফ্রেন্ডের সাথে এসেছি। কোন ফ্রেন্ড? ফোনটা রাখেন তো, বলে প্রিয়তা ফোন কেটে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ভালো করে সামনে থাকা মেয়েটির দিকে তাকিয়ে ভাবে, সাবিহা আপু না ওইটা? হ্যাঁ, সারাফের বোন সাবিহা আপুই তো। প্রিয়তা সাবিহার পেছনে পেছনে দৌড়ে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আপনি সাবিহা আপু না? সাবিহা বিস্মিত নয়নে প্রিয়তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, তুমি তুমি প্রিয়তা? জি আপু। সাবিহা খুশিতে গদগদ হয়ে বলে, কেমন আছো তুমি প্রিয়তা? আমাকে তুমি চিনলে কিভাবে? তোমার কি বিয়ে হয়ে গেছে সেই যারা তোমায় দেখতে এসেছিল? না, আমার বিয়ে তো আপনার এইটুকু বলে থেমে যায় প্রিয়তা। ভাবে কি করতে যাচ্ছিলাম আমি, এখনই বলে দিচ্ছিলাম। কি হলো, বিয়ে কি হয়ে গেছে তোমার? জি আপু। সাবিহা মন খারাপ করে হতাশ হয়ে বলে, আমার তোমাকে খুব পছন্দ হয়েছিল, খুব ইচ্ছে ছিল জানো তোমায় আমার ভাইয়ের বউ বানাবো। প্রিয়তা মনে মনে বলে, আপনার ইচ্ছে আপনার ভাই পূরণ করেছে আপু, আমি আপনার ভাইয়ের বউ। কিন্তু এমন ভাগ্য আমার, সেই সত্যটা আপনি আমার ননদ হওয়া সত্ত্বেও বলতে পারছি না। প্রিয়তা বলে, তাতে কি হয়েছে আপু, আমি তো আপনার বোনের মতোই, আমাকে ছোট বোন ভাবেন। আমাদের বাসায় বেড়াতে যাবেন তোমার শ্বশুর বাড়িতে? প্রিয়তার মুখ শুকিয়ে যায়, তপ্ত শ্বাস ফেলে বলে, আর শ্বশুর বাড়ি? চোখেই দেখলাম না শ্বশুর বাড়ি। কিছু বললে প্রিয়তা? না, আসলে আপু বিয়ে হলেও আমি বাবা মায়ের বাড়িতেই থাকি। ও আচ্ছা, তাহলে আসবেন কিন্তু আমাদের বাড়িতে। সাবিয়া হালকা হেসে প্রিয়তার গালে হাত দিয়ে বলে, যাবো একদিন, এখন আসি। হ্যাঁ জি আপু। প্রিয়তা সালাম দিয়ে দাঁড়িয়ে থাকে, সাবিহা চলে যায়। শিশিরের ট্রায়াল রুমের কাছে আসতেই শিশির বলে ওঠে, কোথায় গিয়েছিলে তুমি? কখন থেকে খুঁজছি। একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই কথা বলতেছিলাম। ও আচ্ছা, চলো, আমার ড্রেস কেনা হয়ে গেছে, এবার তোমার শপিং করে দেই। এই না না, আমি কিছু নেব না। তা বললে হবে না, চলো, কি নেবে বলো? আরে সত্যি কিছু নেব না, রিসেন্টলি আমার সব কিছু নতুন কেনা হয়েছে, এখন কিছু দরকার নেই। বিয়েতে সারাফের দেওয়া জিনিসের কথা বলল। ও তাই, তাহলে আমাকে গিফট করো। প্রিয়তা কিছুটা বিস্মিত হয়ে বলে, তুমি আমার থেকে গিফট নিবা? কি নেবে বলো, তোমার যা খুশি। ওকে চলো। কোন দিকটা যাব? রিস্ট ওয়াচের শপে।
ওকে। ওরা দুজন ঘড়ির দোকানে যায়। প্রিয়তা শিশিরকে বলে তার পছন্দ মতো কোনো ঘড়ি পছন্দ করতে। দোকানের ঘড়ির মূল্য দেখে প্রিয়তার চোখ কপালে ওঠে। ঘড়িগুলো দেখে মনে মনে বলে 50,000, 1 লাখ, আমি এখন এত টাকা কই পাবো? বড়জোর 15 থেকে 2,000 হলে ঘড়ি কিনতে পারতাম, কিন্তু এখানে তো সব 10,000-এর উপরে দাম। আবার প্রিয়তার ফোনে সারাফের কল আসে। শিশিরকে বলে প্রিয়তা সাইডে কথা বলতে চলে যায়। সারাফ উদ্বিগ্ন হয়ে বলে তখন কল কেটে দিলে কেন? কি হয়েছিল বলো? প্রিয়তা শান্ত গলায় বলে বাসায় গিয়ে বলবো। তার আগে আমায় একটা হেল্প করেন। বলো কি হেল্প? আসলে না মানে আসলে চোখ মুখ বন্ধ করে প্রিয়তা বলে ওঠে আমার কিছু টাকা লাগবে। এইটা বলতে এত তোতলাতে হচ্ছে? আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে প্রিয়তার ফোনে টাকা চলে আসে। অ্যামাউন্ট দেখে প্রিয়তা অবাক হয়ে বলে আমি কি 1 লাখ টাকা চাইছি? এত দিলেন কেন? রাশিদ যাও সারাফের স্ত্রী শপিং মলে গেছে, সে কিনা কটা টাকা নিয়ে শপিং করবে। আমি শপিং করছি না, আমার বন্ধু আমার থেকে চেয়েছে গিফট চেয়েছি। একটা ঘড়ির দোকানে গেলাম, আমি 1,5-2 হাজারের মধ্যে কিনতে চেয়েছিলাম, কিন্তু দোকানে সর্বনিম্ন মূল্য 10,000 টাকা। সারাফ হেসে দিয়ে বলে আমার হাতের ঘড়িটার দাম কত জানো? 5 লাখ টাকা। আর 10,000 টাকার ঘড়ি দেখিয়ে তুমি অবাক হচ্ছ? বন্ধুকে সবচেয়ে বেস্ট ঘড়িটা গিফট করো। আরও টাকা লাগলে বলো, পাঠিয়ে দিব। ইউএস থেকে ফিরে সোজা প্রিয়তার বাড়িতে যায় সারা। একে একে সবার হাতে গিফট দিয়ে প্রিয়তাকে নিয়ে রুমে যায়। একটা হিরের ব্রেসলেট প্রিয়তার হাতে পরিয়ে দিয়ে বলে এটা তোমার জন্য। প্রিয়তা শুধু একটা ধন্যবাদ দেয়। সারা প্রিয়তাকে বলে শুকনো ধন্যবাদে হবে না, মিষ্টি কিছু চাই। বলে প্রিয়তার হাত ধরে টেনে ঘুরিয়ে নিজের কোলের উপর বসিয়ে দেয়। কি করছেন? ছাড়ুন। একটু আদর করতে দাও। সারাফের দুষ্ট হাতে প্রিয়তার পেট থেকে উপরের দিকে উঠতে নিলেই প্রিয়তা নিজের হাত দিয়ে তা ধরে ফেলে। সারাফ দুষ্ট হাসি দিয়ে ডান হাত দিয়ে প্রিয়তার চিবুক ধরে নিজের দিকে ওর মুখ ঘুরিয়ে ওষ্ঠের সাথে ওষ্ঠ মিলিয়ে দেয়। হঠাৎই আবেশে চোখ বন্ধ করে নেয় প্রিয়তা। কিছুক্ষণ বাদে সারাফ ছেড়ে দিলে প্রিয়তা ওর কোল থেকে উঠে দাঁড়িয়ে বলে ওঠে অসভ্য লোক কোথাকার। সারাফ হেসে দিয়ে বলে বউর কাছে সব ছেলেরাই অসভ্য হয়ে ওঠে বুঝলে। যত ইনোসেন্টই হোক না কেন, এমন মিষ্টি ঠোঁটের স্বাদ পেলে কোনো বর আর ইনোসেন্ট থাকে না। বাই দ্য ওয়ে, তোমার সাথে আপুর দেখা হয়েছিল? হ্যাঁ। কই, আমাকে তো তুমি বলনি। ওই যে সেদিন শপিং মলে গিয়েছিলাম না, আপনার কল কেটে দিলাম, তখনই আপুকে দেখেছিলাম, তাই তো কল কেটে দিয়ে আপুর সাথে কথা বলতে গিয়েছিলাম। সারাফ একটু কড়াভাবে বলল তোমাকে কে বলেছে আপুর সাথে গিয়ে কথা বলতে? হ্যাঁ, তুমি জানো না আমার পরিবার ও বাইরের কারোর কাছে তুমি কখনো প্রকাশ করতে পারবে না আমি তোমার হাজব্যান্ড? প্রিয়তা মন খারাপ করে বলল আমি তো আপুকে বলিনি আমাদের বিয়ের কথা, আর উনি আমার ননদ হয়, আপনার বোন। দেখা হলে কথা বলবো না বলুন? বলেই কেঁদে ফেলে প্রিয়তা। সারাফ দমে যায়। প্রিয়তার মাথার পিছে হাত দিয়ে টেনে নিজের বুকের সাথে নিয়ে বলে ইটস ওকে, কান্না করার কি আছে? আমি তো বকি নাই তোমায়, তাই না? শুধু একটু মনে করিয়ে দিলাম কখনো বিয়ের কথা কাউকে না বলতে। প্রিয়তা কান্না থামিয়ে ফোপাতে থাকে। সারা প্রিয়তার মুখটা তুলে 2 হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে ফ্রেন্ডের জন্য কেমন করে কিনলে দেখালে না তো? খিচকে তুলতে তুলতে প্রিয়তা বলে ওইটা ওকে দিয়ে দিয়েছি, আমার কাছে নেই তো। ও আচ্ছা, কখনো কোনো টাকার প্রয়োজন হলে আমাকে বলতে একদম হেজিটেট করবে না, সেই দিনের মতো তোতলাবে না। টাকার কথা উঠতে প্রিয়তার মনে পড়ে যায় গিফট কিনে বাকি টাকা বেঁচে গেছে, সেগুলো সে সারাফকে ফেরত দেবে। তাই উঠে গিয়ে ড্রয়ার থেকে টাকাগুলো বের করে সারাফের দিকে এগিয়ে দেয়। সারাফ টাকাগুলোর দিকে তাকিয়ে প্রিয়তার মুখের দিকে ভ্রু কুচকে তাকায়। প্রিয়তা বলে ওঠে অন্য দোকান থেকে ঘড়ি কিনেছিলাম, 3,000ই হয়ে গেছে। আমার কাছে 1,500 টাকা ছিল, বাকি 15 আপনার দেওয়া টাকা থেকে নিয়েছিলাম। বাড়ি এসে আব্বুর থেকে সেই 1,500 টাকা নিয়ে এখানে পূরণ করে রেখেছি, পুরো 1 লাখই আছে। সারাফ বেশ কিছুক্ষণ গম্ভীর মুখে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। প্রিয়তা এক হাতে টাকা সারাফের দিকে বাড়িয়ে আছে, তবে চোখ নিচু করে আছে। সারাফ কিছু বলছে না, আবার টাকাও নিচ্ছে না দেখে চোখ তুলে সারাফের দিকে তাকায় প্রিয়তা। অগ্নিময় চাহনিতে প্রিয়তার দিকে চেয়ে আছে। প্রিয়তা আবার চোখ নামিয়ে নেয়। গম্ভীর সুরে সারাফ এবার বলে আমি কি চেয়েছি টাকাটা? না মানে ওটা আমি তোমায় দিয়েছি হাত খরচ করতে, ফেরত নেওয়ার জন্য নয়। আমারই ভুল হয়েছিল যাওয়ার দিন তোমার হাতে টাকা দিয়ে যাওয়ার, সেটা যখন হয়নি এখন এটা তুমি হাত খরচ করো, এরপর নিয়মিত হাত খরচ দিয়ে যাব। লাগবে না টাকা, আপনি এটাও নিয়ে নিন। আব্বু আমার হাত খরচের টাকা দেয়। বিয়ের পর কোনো মেয়েকে দেখেছো বাবার থেকে হাত খরচ নিতে? বিয়ের পর কোনো মেয়েকে দেখেছেন শ্বশুরবাড়ি না গিয়ে বাবার বাড়ি থাকতে? বড্ড চ্যাটাং চ্যাটাং কথা শিখেছো দেখছি। চ্যাটাং চ্যাটাং কথা আমি আগে থেকেই বলতে জানি। সেটা তো জানি। বিয়ের আগে আমি তোমায় বলেছিলাম আমার বাংলো বাড়িতে থাকতে, তুমি নিজেই কিন্তু বাপের বাড়ি থাকতে চেয়েছিলে। তাহলে এখন এই কথা বলছো কেন? যদি বাপের বাড়ি থাকতে না মন চায় তাহলে চলো এখনই আমার বাংলো বাড়িতে নিয়ে যাচ্ছি।
বাংলো বাড়িতে যেতে চাইছে কে? একা একা দিন কাটানোর থেকে এখানে থাকা শতগুণ ভালো। তাহলে এই ধরনের কথা বলতেছো কেন? আমি তো বাংলো বাড়িতে যেতে চাই না, আবার এখানেও থাকতে চাই না। তবে ফ্ল্যাট কিনবো তোমার জন্য? ফ্ল্যাটে থাকবা? না, কোথাও থাকবো না। আমি শ্বশুরবাড়ি যেতে চাই, স্বামীর পরিবারের সাথে সংসার করতে চাই। শারাফ আলতো হেসে বলে, জানতাম বিয়ের দুদিন পরেই এমন কথা বলবে। মেয়ে মানুষের মুখের জবানের কোনো ঠিক নেই। চুক্তিপত্রে যে সই করেছো সেটা কি ভুলে গেছো? সেখানে কি লেখা আছে জানো? আমি না চাইলে তুমি কখনো আমার বাড়ি মানে শ্বশুরবাড়ি যেতে চাইবে না। যদি যাও তবে তো তোমার পরিবারকে এর জন্য সাফার করতে হবে। তোমার বাবাকে এর জন্য মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। আর এত টাকা কোথায় পাবে তোমার বাবা বলো তো প্রিয়? এই বাড়িটা বিক্রি করা লাগবে তখন, তাই না? তুমি কি চাও তোমার জন্য তোমার পরিবার পথে গিয়ে বসুক? এই কথা শুনে প্রিয়তা ঘৃণা ভরা দৃষ্টিতে শারাফের দিকে তাকায়। ঘৃণার সুরে বলে, ছি, আপনি এত তীক্ষ্ণ নিজ বুদ্ধির লোক? আপনি নিজের স্বার্থে আমার পরিবারকে ইউজ করছেন? তাদের বিপদে ফেলতে দুবার ভাবছেন না? বিপদে কই ফেললাম? তুমি ঠিক থাকলে সব ঠিক, তুমি যদি তেরামো করো তো সব উলটপালট হয়ে যাবে। তার জন্য আমি দায়ী থাকবো না, দায়ী থাকবে তুমি। প্রিয়তার রাগে ঝাঁঝালো সুরে বলে, যাব না আমি শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি না গেলে কি আমার পেটের ভাত হজম হবে না নাকি? হ্যাঁ, এই তো গুড গার্ল, এই না হলে আমার বউ। শারাফের কথা শুনে প্রিয়তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। টাকার বান্ডিলটা শারাফের বুকের উপর ছুরি মেরে গট গট করে রুম থেকে বের হয়ে যায়। শারাফ ফ্লোরে পড়ে থাকা টাকার বান্ডিলটার দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে, চোখের দু কোণে দু আঙ্গুল দিয়ে চেপে ধরে। তারপর চোখ ছেড়ে দিয়ে টাকার বান্ডিলটা তুলে প্রিয়তার বেডসাইড টেবিলের উপর রেখে রুম থেকে ও বের হয়ে যায়। সবার থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায় শারাফ। রাত গভীর হচ্ছে, নিস্তব্ধতা নেমে আসছে মেদিনীর বুকে। ল্যাপটপে কাজ করছে শারাফ, মন বসছে না কাজে। প্রিয়তাকে কল দেয়, বরাবরের মতো এবারও ধরল না কল। বারবার কল দিচ্ছে কিন্তু প্রিয়তা কল রিসিভ করে না। মেসেজ দেয় তবুও কল রিসিভ করে না, উল্টো ফোন বন্ধ করে দেয়। শারাফ কিছু একটা ভেবে প্রিয়ন্তীকে কল দেয়, বলে, তোমার আপু কল ধরে না, ঘুমিয়ে পড়েছে নাকি? তা তো জানি না ভাইয়া, আমি তো আমার রুমে পড়ছি। আপুর রুমে আছে। তোমার আপুকে গিয়ে ফোনটা দাও তো, গিয়ে বলো কথা আছে। জি ভাইয়া। প্রিয়ন্তী প্রিয়তার রুমের দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখে ঘাপটি মেরে শুয়ে আছে প্রিয়তা। প্রিয়ন্তী ফোনটা প্রিয়তার দিকে এগিয়ে দিয়ে বলে, আপু ভাইয়া কল দিয়েছে, কথা বলবে। প্রিয়তা একটু নড়ে উঠে বলে, বল, আমি ঘুমাবো এখন, আমার অনেক ঘুম ধরেছে। আমি পারবো না, নিজেরটা নিজে বলো। রেখে গেলাম ফোন, ভাইয়া ফোনের ওপাশে অপেক্ষা করছি বলে প্রিয়ন্তী ফোনটা রেখে চলে যায়। প্রিয়ন্তী ফোন রেখে চলে গেলে প্রিয়তা ঘাড় ঘুরিয়ে ফোনটা দেখে হাতে তুলে নিয়ে বলে, প্রিয়ন্তীর ফোনে কল দিয়েছেন কেন? হ্যাঁ, তোমার ভাগ্য ভালো যে তোমার আব্বুর কাছে কল দেনি। অবশ্য আমার ভুলই হয়েছে, তোমার আব্বুর কাছে কল দেওয়া উচিত ছিল। দেখতো তার মেয়ে তার স্বামীকে কিভাবে ইগনোর করে। আর স্বামী, আপনার কি মনে হয় আমি ছোট মানুষ, কিছুই বুঝি না? আমি 18 বছর অনেক আগে পার করে 20 কোঠায় পা দিয়েছি। নিজের বোধ বুদ্ধি সবই আছে আমার। আপনাদের মতো বড় লোকদের 64 জেলায় 64টা বউ থাকে, তা আমি ভালো করেই বুঝি। তার মধ্যে আমি একজন। আপনাদের টাকা পাওয়ার ক্ষমতার কাছে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা হেরে গিয়ে বিয়েতে বসতে হয়। অন্য সব মেয়েদের কথা থুরি, আপনার অন্য সব বউদের কথা বাদই দিলাম। তারা আপনার টাকা দেখে প্রেমে গদগদ হলেও আমি বাকিদের মতো না। আমাকে জোর করে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু কোনোদিন মন পাবেন না আপনি। রাখলাম বাই। যখন তখন ফোন দিয়ে আমায় বিরক্ত করবে না। সব সময় কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। চল শক্ত করে শারাফ বলে, তুমি যদি এখন ফোনটা রাখো না তাহলে আমি কিন্তু এক্ষুনি তোমার বাড়ি চলে যাব বলে দিলাম। মুখ ভেঙচি দিয়ে প্রিয়তা বলে, আসলে আসেন, দরজা খুলবে কে? হ্যাঁ, ওই বাড়ি থেকেই ফিরে যাওয়া লাগবে। দরজা ভেঙে ঢুকবো? কত বড় বীরপুরুষ রে। তোমার সমস্যা কি প্রিয়? ওই খবরদার, আমাকে ওই নামে ডাকবেন না, আমি কারো প্রিয়টিও না। তো কি ডাকবো? জান? একদমই না। আমার বউকে আমি যা খুশি তাই ডাকবো, তোমার কি তাতে? হ্যাঁ, বাকি 63 জেলার বউদের যা খুশি ডাকেন গা, আমাকে না। আমি কি ক্যারেক্টারলেস যে আমার এতগুলো বউ আছে? আমার অনলি ওয়ান বউ, সেটা তুমি। আমি কারোর বউ না, জান সরেন। তো কি প্রেমিকা হবে আমার? বয়ে গেছে? আচ্ছা মেয়ে মানুষ তুমি। আপনার 63টা বউয়ের থেকে ভালোই আছি আমি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে প্রিয়। ও, এখনও 63টা বউ কমপ্লিট হয়নি? আচ্ছা, আর কয়টা বিয়ে করলে 63 পূরণ হবে? পুরুষ মানুষের 4টা বিয়ে সুন্নত, এতগুলা না, বুঝলে? পুরুষ মানুষের 4টা সুন্নত, কিন্তু আপনাদের মতো বড় লোকদের 64+ বিয়ে করা ফ্যাশন। বুঝছি না তোমার কি খুব সতীনের শখ হচ্ছে নাকি? না, আমার সতীনের শখ নাই, আপনারই আরো বউয়ের শখ হয়েছে। উফ, এই মেয়েটা আমায় পাগল করে ছাড়বে দেখছি। আর আমি পাগল হয়ে গেছি অলরেডি। তোমার আবার কি হলো? আপনার অত্যাচার আমার আর ভাল লাগছে না। আমি কখন আবার অত্যাচার করলাম? এখন পর্যন্ত তোমায় টাচই করি নাই, আর তুমি বলছো অত্যাচার করি? টাচ করেন নাই তো আজ সকালে ওইগুলো কি ছিল শুনি? ওইগুলো তো ট্রেইলার পিকচার। আবি বাকি হ্যাঁ মেরা বউ।
অসভ্য লোক একটা। বউয়ের কাছে গেলে আর সভ্য থাকতে পারি না সোনা। আচ্ছা আপনি জানলেন কি করে আপুর সাথে আমার দেখা হয়েছিল? সারাফ বেলকনির দিকে যেতে যেতে বলে, গতকাল আপুর সাথে ফোনে কথা বলেছিলাম, তখন আপু বলল, জানিস ভাই, তোর বিয়ের জন্য যে মেয়েকে আমার খুব পছন্দ হয়েছিল, ওই যে প্রিয়তা নাম, ওই মেয়ের সাথে দেখা হয়েছিল আজ। খুব মিষ্টি করে কথা বলল। জানিস ওর না বিয়ে হয়ে গেছে। ও তো আমার ননদ, আমি তো মিষ্টি করে কথা বলবই। কই, আমার সাথে তো মিষ্টি করে কথা বলো না। আমিও তো তোমার বর, সব সময় মুখে করলা রসের মতো তিতা কথা বলো। আচ্ছা, জন্মের সময় তোমার মা মুখে মধু দেয়নি? এই কথা শুনে প্রিয়তা ছ্যাদ করে উঠে বলে, তাহলে এত ঠোঁটের স্বাদ নিতে আসেন কেন? হ্যাঁ, ধরলে তো ছাড়তে চান না, তখন তিতা লাগে না? ও পাশ থেকে সারা ফেসে দেয়, তারপর বলে, আসলে করলা আমার পছন্দের সবজি, তাই তো করলার মতো তিতাযুক্ত তোমার ওই অধরও ভালো লাগে। প্রিয়তা গাল ফুলিয়ে বলে, কি আমার ঠোঁট তিতা? কী সব পচা লিপস্টিক ইউজ করো বলো তো? ওসব লিপস্টিকের কারণেই ঠোঁটের এই অবস্থা। ভালো হবে না কিন্তু বলে দিলাম। নিজে তো ইউএস থেকে সাজে সব জিনিস আর লিপস্টিকগুলো এনে সব আমার বোনদের দিয়ে দিলেন, তাহলে মিষ্টি লিপস্টিক একটা এনে দিতেন না হয় আমায়। ওলে বাবা, আমার তিতা লাগে বলে তোমার এত চিন্তা? ভালো লেগেছে নাকি আমার ছোঁয়া? বলো তো, আরও গভীরভাবে ছুঁয়ে দিব, আদর করব, ভালোবাসবো। প্রিয়তা আমতা আমতা করে বলে, আমি আবার কেন চিন্তা করব আপনার জন্য? আমি জানি না আমার ঠোঁট এমনিই মিষ্টি, তা নাহলে আপনার মতো বজ্জাত মৌমাছি সারাক্ষণ মৌচাকের পাশে ঘুরঘুর করতো না। মৌমাছির কাজই মধুরা সে পাশে ঘুরঘুর করার। আমি ঘুমাবো। যদি ঘুমাতে না দিই, সারা রাত কথা বলি দুজন। আসলে কখনো প্রেম করিনি তো, তাই খুব প্রেম পাচ্ছি। আপনার প্রেম পাইলে আমার কি, আমি ঘুমাবো। 2 দিনের পরিচয়ে তুমি আমায় এত কেন টানছো বলো তো? এটাই কি তবে 3 কবুলের পাওয়ার? জানি না আমি ঘুমাবো। উফ, এই মেয়েটা না বরের সাথে একটু প্রেমও করতে পারে না। আচ্ছা ঘুমাও। সারা ফোন রেখে দিলে প্রিয়তা ভাবে, বয়ে গেছে আপনার সাথে প্রেম করতে। জোর করে বিয়ে করলেই কখনো প্রেম হয় না। আপনার প্রেমে আমি কোনোদিন পড়ব না। জোর করে বিয়ে করেছেন না আমায়? আপনার জীবনটা যদি আমি তেজপাতা না করেছি তো কি? আমায় বিয়ে করার জ্বালা হারে হারে বোঝাবো আপনাকে। সিধে সাদা মেয়ে ছিলাম আমি, কিন্তু এই আমি যে কতটা ডেঞ্জারাস তা বোঝাবো মিস্টার রাশিদ জাও সারাফ তালুকদার। খুব সময়ের দাম না আপনার? সেই সময় যদি আমি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দৌড় না পারিয়েছি আপনাকে, তাহলে আমার নামও প্রিয়তা না। হ্যালো সারাফ, আপনি কোথায়? প্লিজ বাঁচান, আমি মরে গেলাম। সারাফ উদ্বিগ্ন হয়ে বলে, প্রিয়তা কি হয়েছে তোমার? রাস্তায় 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 অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি। বাঁচান, কেউ হেল্প করছে না। আপনি কোথায়? আসেন প্লিজ। কোমর ভেঙে গেল মনে হয়। কোথায় আছো তুমি? এক্ষুনি বলো, আমি আসছি। ভার্সিটি গেটের সামনে। সারাফ অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। টেনশনে হাই স্পিডে গাড়ি চালাতে থাকে দ্রুত পৌঁছানোর জন্য, কিন্তু ভার্সিটির গেটে পৌঁছানোর আগেই চরম ট্রাফিক জ্যামে আটকে পড়ে। এত জ্যাম যে ও গাড়ির দরজা খুলে বের হয়ে যাবে সেই ফাঁকাটুকু নেই। গাড়ির মধ্যে বসেই ছটফট করতে থাকে, না বেরোতে পারছে না জ্যাম ছাড়ছে যে গাড়ি নিয়ে পৌঁছাবে। প্রায় 1 ঘন্টা জ্যাম শেষে সারা ভার্সিটি গেটের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে উদ্ভ্রান্তের মতো দিক বিদিক প্রিয়তাকে খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে প্রিয়তাকে কল দেয়। প্রিয়তা বলে সে ভার্সিটির পূর্ব দিকে আছে। সারা আবার সেখানে যায়, কিন্তু পায় না। আবার কল দেয় প্রিয়তাকে। প্রিয়তা বারবার লোকেশন ভিন্ন ভিন্ন জায়গায় বলে। সেখানেও পুরো ঘন্টা 3 ওকে খুঁজে যখন পায় না, তখন প্রিয়তার বাড়িতে যায়। ড্রয়িং রুমে সোফায় বসে পায়ের উপর পা তুলে বসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে। সারাফকে দেখে প্রিয়তা মুখ থেকে চামচ নামে আইসক্রিমের বাটিতে রেখে বলে, ওরে রে, অবশেষে বউকে খুঁজে পেলেন? সারাফ রক্তচক্ষু করে এগিয়ে ওর 2 বাহু চেপে ধরে বলে, আমার সাথে আর কি হচ্ছে? এতক্ষণ তবে আমার সাথে মিথ্যা নাটক করে হয়রানি করা হলো? প্রিয়তা ওর বাহু থেকে সারাফের 2 হাত ছড়িয়ে দিয়ে বলে, আজ নিশ্চয়ই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা লস হয়ে গেল। হোয়াট? আজ তো পুরো 4 ঘন্টা সময় নষ্ট করেছি আপনার। যার 5 মিনিটে কোটি কোটি টাকা লস হয়, তার 4 ঘন্টায় কত টাকা লস হলো সেটাই ভাবছি। আচ্ছা, এই লসের জন্য কি আপনি ফতুর হয়ে যাবেন? হোয়াট দ্য হেল ইজ টকিং অ্যাবাউট প্রিয়তা? প্রিয়তা বোকা বোকা হাসি দিয়ে বলে, আপনাকে যদি আমি পথের ভিখারি না করেছি তো আমার নাম প্রিয়তা না। সময় অসময়ে আপনাকে আমি এভাবে দৌড়ের উপরে রাখবো, মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় টাইম নষ্ট করব, কোটি কোটি টাকা লস করাবো আপনার, আর আপনি 2 দিন পর ফতুর হয়ে যাবেন। ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে কারোর কোটি কোটি টাকা লসও হয় না, কেউ ফকিরও হয় না। এসব আজারা লজিক বাদ দিয়ে বলো, কেন আজ তুমি আমায় এভাবে হয়রানি করলে? আনসার মি। হয়রানির দেখেছেন কি? হয়রানির সামনে তো আরও বাকি আছে। সেটা প্রিয়তা, আর একবার আমার সাথে এমন বেহুদা কাজ করার আগে 2 বার ভাববা। প্রিয়তা ভাবলেই ভাবি বলে, এত ভাবাভাবি নাই, যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। এখন শুধু সেই মতো কাজ। কি কাজ? আপনাকে ধ্বংস করার কাজ। হোয়াট?
জি, পথের ফকির বানিয়ে ছাড়বো আপনায়, তবে আমার মনের জ্বালা মিটবে। এই তুমি কি বাচ্চা মেয়ে প্রিয়তা? এসব কি ছেলে মানুষের কথাবার্তা বলছো? হ্যাঁ, প্রিয়ন্তী আর প্রণয় বললে না হয় মানা যেত। এ একদম আমার মুড ঘোরানোর চেষ্টা করবেন না। আমি ছেলে মানুষই করব নাকি করব না সেটা আমি বুঝবো। এই তোমার বাবা কই? আজকে তার কাছে বিচার দিব তুমি কিভাবে আমাকে আজ হয়রানি করেছো। হ্যাঁ হ্যাঁ, আব্বু নাই, অফিসে। আম্মু কই? আম্মু পাশের বাসায়। ডাকো তোমার আম্মুকে। বয়ে গেছে আমার ফালতু মেয়ে কোথাকার। এই ফালতু মেয়েকেই তো বিয়ে করার জন্য তুলে নিয়ে গিয়েছিলেন। আজ তো বদমাইশ, সে বদমাইশ আপনার বউ। হাহা করে হেসে দিল। আপনার বউ বদমাইশ? ছি ছি ছি, বেয়াদব। ও, সাথে বেয়াদব? বাহ, চমৎকার। রেগে সারাফ চিৎকার দিয়ে বলে, প্রিয়। সো মিস্টার রাশিদ জাওয়াজ শারাফ তালুকদার, রেডি ফর গো টু হেল। আর ফতুর হতে বলেই ফিক করে হেসে দেয় প্রিয়তা। সারাফ, সারাফ, কালু। প্রিয়তার ভেজানো গলার সুর শুনে উত্তেজিত হয়ে সারাফ বলে ওঠে, কি হয়েছে প্রিয়? কালু, কি বলো? আর তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে বলো? দরজা ধাক্কাচ্ছে কে? তুমি কোথায়? আমি বাড়িতেই, কিন্তু বাড়িতে কেউ নেই। কালু এসে আর বলতে পারলো না, ভয়ে গলা জড়িয়ে আসছে, কথাই বেরোচ্ছে না। হোয়াট? বাড়ির সবাই কোথায়? দরজার ওপাশ থেকে জোরে জোরে ধাক্কাতে ধাক্কাতে কালু বলে ওঠে, ওই দরজা খোল বলছি, না খুললে কিন্তু ভেঙে ফেলবো বলে দিলাম। দরজা ধাক্কানোর শব্দে ভয়ে হাত থেকে ফোনটা পড়ে যায়। প্রিয়তা ভয়ে কাঁপতে থাকে। ঘরের এক কোণে বসে দু হাত দিয়ে পা জড়িয়ে ধরে কাঁপতে থাকে। পড়ে যাওয়া ফোনটাও হাত বাড়িয়ে তুলতে ভয় পাচ্ছে, শুধু কেঁপে যাচ্ছে। সারা ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। কোনো কথার আওয়াজ না আসাতে সারা ফোনটা কেটে দিয়ে টেবিলের উপর হাত দিয়ে জোরে আঘাত করে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়েটার নাটক দেখবো কত আর। আবার আমাকে জ্বালানোর জন্য নতুন কি নাটক করেছে কে জানে। কবে একদিন বলেছি 1 মিনিটের জন্য কোটি কোটি টাকা লস হয়ে যাবে, সেইটা ধরে বসে আছে। আর সেই জন্য আমাকে রোজ একবার করে 1 মিনিট সময় নষ্ট করানোর জন্য নানা রকম নাটক আর বাহানা খুঁজে। আমি যাতে কাজে মন দিতে না পারি তাই আজ আরেক নতুন নাটক জুড়েছে, যাতে ওর আতঙ্ক ভরা গলা আর কান্না শুনলে আমি টেনশন করি আর কাজে ভুল করি। বুঝি তো আমি সব। সেই দিন চ্যালেঞ্জ করেছিল আমার শান্তিতে কাজ করতে দিবে না, আমার নাকি পথের ভিখারি বানাবে। আর তাই উঠে পড়ে লেগেছে কাজে থেকে আমার কনসেন্ট্রেশন সরানোর জন্য। ড্রামা কুইন। সারাফের ফোন কেটে দেয়া দেখে প্রিয়তা বোকা বনে যায়। ভাবে, আহারে আজকে নাটক ধরে ফেলেছে নাকি, ধ্যাত সব জলে। হঠাৎই আজ রাতে প্রিয়তা সারাফকে কল দেয়। তন্দ্রা করে সারাফ ফোনটা তোলে। সারাদিনের অফিসের ক্লান্তিতে বালিশে মাথা দিতেই যেন শান্তিতে ঘুমিয়ে গিয়েছিল ও। বিরক্তিকর ফোনের রিংটোনে ঘুমের 12টা বেজে গেছে। নিদ্রা জড়ানো সুরে হ্যালো বলতেই অপর পাশ থেকে গভীর উদ্বেলে বলে ওঠে, আমার আইসক্রিম খেতে মন চাইছে। সারা ফোনটা কান থেকে চোখের সামনে ধরে ভালো করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে প্রিয়তা কল দিয়েছে। সকল তন্দ্রাভাব দূর করে সারাফ উঠে বসে কিছুটা বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে, এত রাতে কল দিলে যে? আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কি? ভ্রু কুঞ্চিত করে সারাফ বলে। দেয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে দেখে নেয় সময়, এরপর বলে, রাত বাজে 1:30। এখন তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে? পাগল হলে নাকি তুমি? হ্যাঁ, আইসক্রিম না পেলে আমি পাগলই হয়ে যাব। তবে গিয়ে ফ্রিজ থেকে বের করে খাও। ফ্রিজে থাকলেও তো খাবো। ঠিক আছে, আমি কাল নিয়ে আসবো, এখন ঘুমাও, রাত অনেক হয়েছে। প্রিয়তা বাচ্চাদের মতো করে বায়না করে বলে, না না না, আমার এক্ষুনি চাই। এক্ষুনি কই পাবো আইসক্রিম? তা আমি কি করে জানবো? কোথায় থেকে এনে দিবেন আপনি জানেন। আচ্ছা বাবা, বললাম তো, কাল অফিসে যাওয়ার আগে তোমায় আইসক্রিম দিয়ে আসবো। এখন গিয়ে কিনতে সমস্যা কোথায়? এখন পাগল নাকি তুমি? এত রাতে কোন দোকান খোলা আছে শুনি? তা আমি জানি না, আমার আইসক্রিম চাই মানে চাই। বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডকে বললে ওরা না যেখান থেকে পারে এনে দেয়। আর আপনি আমার হাজব্যান্ড, তবুও আপনি পারবেন না? তবে বিয়ে করেছেন কেন? বিয়ের আগে তো খুব বলতেন আমার সব দায়িত্ব আবদার মেটাবেন, এখন কই গেল সেই সব কথা? সারাফ খুব বুঝতে পারলো ইমোশনাল ব্ল্যাকমেল করছে। তাই সারাফ আর একটা কথাও না বলে বিছানা ছেড়ে উঠে একটা কালো রঙের হুডি পরে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল স্ত্রীর আবদার মেটাতে। আধা ঘন্টা পর সারাফ কল দিয়ে প্রিয়তাকে তাদের বাড়ির মেইন দরজা খুলতে বলে। প্রিয়তা চুপি চুপি গিয়ে দরজা খুলল। সারাফ আইসক্রিমের বক্স ওর হাতে ধরিয়ে দেয়। আইসক্রিম পেয়ে খুশি হয়ে ওখানে বক্স খুলে মুখ কালো হয়ে যায় প্রিয়তার। বাংলার পাঁচের মতো মুখ করে বলে, এই ফ্লেভারের আইসক্রিম আমি খাই না। বসো না, আজ এখন এইটা দিয়ে চালিয়ে দাও। বিশ্বাস করো, একটা দোকান খালি নেই। আমাদের বাড়ির ফ্রিজে এই আইসক্রিম ছিল, তাই তোমার জন্য নিয়ে এসেছি। প্রিয়তা ব্যাগ দেখিয়ে বলে, ও নিজের বাড়ি থেকে চুরি করে এনেছেন? তার মানে দোকান খোলা আছে কি না নেই তা দেখেনি? প্রিয়তা বাচ্চাদের মতো কাঁদো কাঁদো সুরে বলে, একটা মাত্র বউ আপনার, তাও তার আবদার পূরণ করতে পারেন না। যান, আপনার সাথে কোনো কথাই নেই একদম। আর এই বাড়িমুখো হবেন না আপনি। কথাটা বলে প্রিয়তা আইসক্রিমের বক্সটা সারাফের হাতে ধরিয়ে দিয়ে খটাস করে ওর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। সারাফ মুখ কুচকে খিচে চোখ বন্ধ করে অতঃপর চোখ খুলে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে,
ওকে, আমি খিসে আইসক্রিমই নিয়ে আসছি, প্লিজ তুমি রাগ করো না, দরজা খোলো। দরজার এপাশ থেকে প্রিয়তা মুচকে এসে আবার কাঁদো কাঁদো সুরে বলে, লাগবে না আমার, যান সরেন। লক্ষ্মীটি দরজা খুলো, বলছি তো এক্ষুনি এনে দিব। দরকার পড়লে শহর তন্ন তন্ন করে খুঁজে এনে তোমার সামনে আইসক্রিম ধরবো, তবুও তুমি রাগ করো না। তুমি রাগ করলে আমার কিছু ভালো লাগে না। প্রিয়তা দোয়ার খোলে। সারাফ এক টেনে প্রিয়তাকে বুকের মধ্যে নিয়ে বলে, আমার একটি মাত্র বউ আবদার করেছে আর আমি না এনে পারি? তুমি ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি এই যাবো এই আসবো। কান্না করে না আমার জান। প্রিয়তা সারাফের বুকে মাথা রাখা অবস্থাতে ফিক করে হেসে দেয়, তবে সেটা শব্দহীনভাবে। এরপর মাথা তুলে নাক টেনে বলে, ঠিক আছে, আপনি এই মেইন দরজার চাবি নিয়ে যান, আমি আমার রুমে অপেক্ষা করছি। সারাফ প্রিয়তার দু গালে আলতোভাবে ধরে কপালে একটা চুম্বন এঁকে দিয়ে বলে, আমার লক্ষ্মী সোনা বাচ্চামো করা পাগলাটে বউ। সারাফ চাবি নিয়ে চলে যায়। প্রিয়তা কপাল ঘষতে ঘষতে রুমের দিকে এগুতে এগুতে বলে, পালের চুমোতে আর কি আছে এত, শুধু সুযোগ খোঁজে আমায় ছোঁয়ার, অসভ্য লোক কোথাকার। এরপর শয়তানি হেসে বলে, খুব শখ ছিল না আমাকে বিয়ে করার, এবার বুঝবি চান্দু আমাকে বিয়ে করার কি জ্বালা। আজ সারা রাত ধরে আইসক্রিম খোঁজ, এভাবে রোজ রোজ এমন প্যারা দিব, আমাকে বিয়ে করার স্বাদ খুঁচিয়ে দিব। উফ, অনেক ঘুম কামাই হলো, যাই আমি কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমাই, হয় আইসক্রিম আনুক নাকি মারাক্কা, তাতে আমার কি। রুমে ঢুকে ভালো মতো দরজাটা আটকে দিয়ে প্রিয়তা শুয়ে পড়ে। সকালে আরও মরা দিয়ে ঘুম থেকে ওঠে। প্লাজো আর গেঞ্জি পরে চুলগুলো কাঁকড়া ক্লিপ দিয়ে আওলা ঝাওলা করে ফকিনির মতো উপর থেকে বেঁধে মাকে ডাকতে ডাকতে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই চোখ ছানা পড়া। হা করে হাই তুলতে লাগছিল প্রিয়তা, সেই হাই রেখে চোখ রসগোল্লার মতো বড় বড় করে সামনে তাকিয়ে থাকে। হ্যাঁ, সারা বসে আছে সোফায়, ওকে ঘিরে রয়েছে পুষ্পিতা জাহান, আশরাফ আহমেদ, প্রিয়ন্তী ও প্রণয়। সারাফের রাগান্বিত রক্তে মুখশ্রী দেখে ঢোক গেলে প্রিয়তা। এরই মাঝে পুষ্পিতা জাহান কড়া গলায় বলে ওঠে, জামাইকে রাতে আইসক্রিম আনতে বলে তুই কর্ণ কুম্ভের মতো করে ঘুমেছিলি যে, জামাই বাইরে থেকে ডেকে ডেকে হয়রান হয়ে সারা রাত এই ড্রয়িং রুমে বসে আছে, আমাদের একবারও বলিসনি কেন জামাই আসবে? ধমক দিয়ে পুষ্পিতা জাহান আবার বলে, কি হলো জবাব দে। ধমক শুনে প্রিয়তা চমকে উঠে তোতলাতে তোতলাতে বলে, আমি ঘুমিয়ে গেছি, টের না পেলে আমি কি করব? তাহলে আমাদের কেন বলিসনি জামাই আসবে? মনে ছিল না তোর বোকামির জন্য সারা রাত জামাই এখানে বসেছিল যে, কখন তুই দরজা খুলবি তখন তোকে আইসক্রিম খাওয়াবে। সবাই কথা শুনে চলে গেলে সারাফ এসে প্রিয়তার হাতে আইসক্রিম দেয়। প্রিয়তা আইসক্রিমের বক্সটা নিয়ে গিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে মুখ বাঁকিয়ে সারাফের সামনে থেকে রুমে চলে যায়। সারাফ রুমে গিয়ে জিজ্ঞেস করে কেন ফেলে দিল আইসক্রিমের বক্সটা। প্রিয়তা বলে, আম্মুর বকা শুনি খাওয়ার স্বাদ মিটে গেছে। সারাফ মিটিংয়ে রয়েছে। প্রিয়তা বারবার সারাফকে কল দিচ্ছে, ফোন সাইলেন্ট করা, তবুও বিরক্ত হচ্ছে সারাফ, কারণ বারবার আলো জ্বলে উঠছে। টেবিলের উপর ফোনটা রাখা, মুখের সামনে এমন আলো জ্বলে উঠলে কাজে কনসেন্ট্রেশন থাকে না। মিটিং শেষে সারা প্রিয়তাকে কল দিয়ে ধমকের সহিতে বলে, কখন থেকে কল দিয়ে বিরক্ত করছো কেন? হ্যাঁ, দেখলে যখন আমি কল রিসিভ করছি না তখন কল দেওয়া বন্ধ করতে হয়, আর আমি মিটিংয়ে যাওয়ার আগে তো তোমায় বলেই দিয়েছিলাম মিটিংয়ের টাইম কল দিবা না। প্রিয়তা আহ্লাদে সুরে বলে, একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়ে গেল, তাই সে কথা বলার জন্য পেট গুড়গুড় করছিল। পেট গুড়গুড় করছিল তো স্যালাইন খাও, আমাকে কল দিতে হবে কেন? স্যালাইন হবে না, আপনাকে কথাগুলো বলতে হবে। এই পাগল হয়ে গেছে তুমি? হ্যাঁ, সকাল থেকে এক নাগারে কল দিয়ে কি সব আজে বাজে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ? কিসের এত কথা আজ মনে পড়ছে বারবার যে আমাকে জানাতে হবে? প্রিয়তা আবার আহ্লাদে সুরে বলে, শুনেন না। বিরক্তি নিয়ে সারা বলে, হ্যাঁ বলো। বাড়িতে বসে আমার খুব বিরক্তি লাগছে। তাহলে উঠে দাঁড়াও, বসে থাকতে কে বলেছে? হ্যাঁ, দাঁত কিচ্ছু বোঝে না। আমার মাথা এখন গরম আছে, কিছু বুঝ আসবে না। এই শুনেন না। শুনতেছি তো। সিনেমা দেখতে যাব? হ্যাঁ যাও, আমি অনলাইন টিকিট কেটে দিচ্ছি, 3 বোনে মিলে দেখে আসো, গাড়ি পাঠাচ্ছি, দাঁড়াও। ধুর, আবার কি হলো? প্রিয়তা আবার জোরে বলল, বিয়ের পর মেয়েরা স্বামী ছাড়া অন্যের সাথে ঘুরতে যায় নাকি? হ্যাঁ। ন্যাকা কান্না করে প্রিয়তা বলে, আমার স্বামী এতই কাজে ব্যস্ত থাকে যে আমাকে সময়ই দেয় না। বান্ধবীদের স্বামী ওদের ঘুরতে নিয়ে যায়, সিনেমা দেখতে যায়, আর আমার স্বামী বিয়ে করে ফেলে রেখে চলে গেছে। আবার কি নাটক জুড়লে শুনি? এই কথা শুনে প্রিয়তা একটা বাঁকা হাসি দিয়ে তারপর স্বাভাবিক গলায় বলে, ছি ছি, নাটক করবো কেন? সত্যি আমার খুব সিনেমা দেখতে ইচ্ছে করছে আপনার সাথে, আসুন না প্লিজ। এখন যেতে পারবো না, কাজ আছে। প্রিয়তা মরা কান্না জুড়ে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামী আমার কোনো শখ আহ্লাদ পূরণ করে না, একটা আনরোমান্টিক পাঞ্চের স্বামী। স্বামী এক্সচেঞ্জ করার কোনো অপশন থাকলে এই পচা স্বামীকে আমি এক্সচেঞ্জ করিয়ে আনতাম। ওর কান্না শুনে সারাপ দাঁতে দাঁত চেপে বলে, তুমি রেডি হও, আমি আসছি। মুহূর্তের মধ্যে প্রিয়তার মুড চেঞ্জ হয়ে বলে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সারা ফোন রেখে বলে, এই মেয়েটা আমায় পাগল করে ছাড়ে। কখনো এত প্রেম দেখায় যে উতলে পড়ে যায়, আবার কখনো এমন বিহেভ করে মনে হয় আমি ওর জন্মশত্রু।
সারাফ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আবার সে রাস্তায় জ্যামে আটকে থাকতে থাকতে সারাফের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মনে মনে বলে, যখনই ও আমায় ডাকে তখনই রাস্তায় জ্যামে পড়ি। এদিকে প্রিয়তা টিভিতে গান ছেড়ে ওড়াধরা নাচতে থাকে আর ভাবে, চান্দু জ্যামে আটকা পড়ে ভর্তা হও, দেখো ক্ষণে ক্ষণে তোমার টাইম আমি কিভাবে বরবাদ করি। আমি কি সাধে এখন ডেকেছি? এই সন্ধ্যায় রাস্তায় কতটা জ্যাম হয় তা আমার ভালো করেই জানা, আর তাই তো এখন আসতে বলেছি। প্রিয়তা সোফার উপরে উঠে নাচতে থাকে। প্রিয়ন্তী এসে বলে, কি গো আপু, নাচো কেন? সোফা থেকে নেমে প্রিয়ন্তীর হাত ধরে বলে, তুইও নাচ। এই বলে ওকে সহ নাচতে থাকে। পুষ্পিতা জাহান রান্নাঘরে চা বানাতে যেতে যেতে বলে, মেয়েগুলো আমার পুরাই পাগলি। প্রিয়তা নাচতে থাকে তো থাকে, লাফিয়ে একবার সোফার উপর উঠিয়ে একবার সেন্ট্রাল টেবিলে। প্রিয়তা ও প্রিয়ন্তীর সাথে এসে প্রণয় যোগ দেয়। প্রিয়তা সেন্টার টেবিলের উপর নাচতে নাচতে হঠাৎ করে পড়ে যেতে নিলে কেউ একজন ওকে ধরে ফেলে। ভয়ে প্রিয়তার চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। প্রিয়ন্তী প্রণয় ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। সারাফ যে ওকে ধরে নিয়েছে তা দেখে দুই বোনের জানে পানি পায়। দুজনে বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, যাক ভাইয়া ধরে ফেলেছে। ফ্লোরে পড়ে যায়নি দেখে প্রিয়তা প্রথমে এক চোখ খুলে দেখার চেষ্টা করে সে বেঁচে আছে নাকি কোমরের নাট বল্টু ঠিক আছে। তারপর আরেক চোখ খুলে সারাফকে দেখে ধুস মুচ করে ওকে সরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সারাফ প্রিয়ন্তী আর প্রণয়ের উদ্দেশ্যে বলে, দেখেছো তোমার বোন কত উড়ঙ্কি? দুজনে বাধ্য মেয়ের মতো বলে, সারাফ এবার প্রিয়তাকে গেঞ্জি আর প্লাজো প্যান্ট পরা দেখে বলে ওঠে, রেডি হওনি এখনো? প্রিয়ন্তী আর প্রণয় ভ্রুকুচকে বলে, রেডি হবে কেন আপু? তোমার আপু আমাকে ডেকে পাঠালো আমার সাথে বেরোবে বলে। ও, প্রিয়তা এবার বলে ওঠে, মোটেও না, আমি কোথাও বেরোবো না। কে বলেছে আপনাকে আমি বেরোবো? আশ্চর্য, তুমিই তো 45 মিনিট আগে ফোন করে বললে। আপনি লেট করলেন কেন? এখন আমার যাওয়ার মুড নেই, তখন আসলে না হয় ভেবে দেখতাম। আরে ট্রাফিক জ্যামে পড়েছিলাম। প্রিয়তা এবার বোকা হাসি দিয়ে বলে, কেমন দিলাম বলেন? পুরো 45 মিনিট নষ্ট করে। এবার বলেন কত কোটি লস হলো আপনার এই সময়ে? হোয়াট? তুমি আবার আমার সময় নষ্ট করার জন্য এই কাজ করেছো? জি, দাঁতে দাঁত চেপে সারা বলে। হোয়াট দেয়া বাকিটুকু না বলে প্রিয়ন্তী আর প্রণয়কে বলে ওদের রুমে যেতে। ওরা রুমে গেলে সারা বলে, তুমি আমার পেছনে কেন লেগেছো? হ্যাঁ, সিম্পল, আপনাকে ফতুর করতে। আমি যে তোমার বর হই, আমাকে ফতুর করতে উঠে পড়ে লেগেছো? আমি ফতুর হলে যে তোমার বরই ফতুর লোকে বলবে, এত কিছু আমি জানি না। আপনাকে আমি ভিখারি বানাবো। হা হেসে দিয়ে বলল, এত সহজ না। আমার 14 পুরুষ বসে খাবে, তাও তুমি আমায় ভিখারি বানাতে পারবে না। ও, এত সম্পত্তি, টাকা পয়সা? হ্যাঁ, শুনেছি বসে বসে খেলে নাকি রাজার ভাণ্ডারও খালি হয়ে যায়। হয়েছে, থাক, জ্ঞান দেওয়া লাগবে না। রেডি হয়ে নাও, শোয়ের টাইম হয়ে যাচ্ছে। আমি যাব না তো? তুমি যাবে, তোমার ঘাট যাবে, আমাকে ডেকে এনে তুমি যাবে না বলছো? এক্ষুনি গিয়ে ড্রেস চেঞ্জ করে না আসলে আমি নিজে জোর করে চেঞ্জ করাই দিব বলে দিলাম। এই কথা শুনে প্রিয়তা ভয়ে ভয়ে ড্রেস চেঞ্জ করে আসে। অতঃপর বাধ্য হয়ে সারাফের সাথে সিনেমা দেখতে যেতে হয়।